সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, কয়েকটি কোম্পানি শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও লেনদেন হচ্ছে, যার মধ্যে সবার উপরে রয়েছে এস আলম কোল রোল স্টিল মিলস। এছাড়া অন্যদিকে আবারও অস্বাভাবিক লেনদেন হচ্ছে ওরিয়েন ইনফিউশনের শেয়ারের। আমরা দেখে নিব ওরিয়েন ইনফিউশন এবং এস আলমের গত এক মাসের প্রাইস চার্ট, এছাড়া গত 2 বছরের প্রাইস চার্টও আমরা দেখে নিচ্ছি। এর মধ্যে দর্শক, আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি এস আলম কোল রোল স্টিলস লিমিটেড সম্পর্কে। ব্যাংকের পক্ষ থেকে এলসি খোলার নিষেধাজ্ঞার ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ রাসায়নিক ও কাঁচামালের ঘাটতির সম্মুখীন হচ্ছে, যার ফলে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। এছাড়া অনাদায়ী ঋণ আদায়ে কোম্পানির সম্পত্তি নিলামে তোলা হচ্ছে। 6 দিনে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 75%, 7 দিনে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে প্রায় 100%। আমরা দেখতে পাচ্ছি প্রাইস চার্ট। এক্ষেত্রে এস আলমের প্রাইস চার্ট আমরা দেখে নিব এখনই। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এস আলমের গত এক মাসের তথ্যচিত্র। গত এক মাসে আমরা যদি দেখি 9 টাকা 10 পয়সা থেকে আজ এখন পর্যন্ত 18 টাকা 50 পয়সা পর্যন্ত উঠে এসেছে, এবং 2 বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস ছিল 33 টাকা 30 পয়সা, যেটি আপনাদেরকে দেখে দিব, এবং 2 বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইস ছিল 9 টাকা 10 পয়সা। আমরা দেখতে পাচ্ছি গত এক মাসে এস আলম কোল রোল স্টিলস লিমিটেডের শেয়ার প্রাইস 9 টাকা 10 পয়সা থেকে কিভাবে এখন পর্যন্ত প্রায় 18 টাকা 50 পয়সায় উঠে এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এস আলম কোল রোল স্টিলস লিমিটেডের গত 2 বছরের তথ্যচিত্র, এবং 2 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ পয়েন্ট 33 টাকা 30 পয়সা ছিল। আমরা দেখে নিলাম এস আলমের তথ্যচিত্র। এখন আমরা দেখে নিচ্ছি ওরিয়েন ইনফিউশন কোম্পানিটির তথ্যচিত্র। ওরিয়েন ইনফিউশনের ক্ষেত্রেও আমরা দেখে নিব গত এক মাসে কি পরিমাণ অস্বাভাবিক দর বৃদ্ধি হয়েছে, এছাড়া গত 2 বছরের অস্বাভাবিক দর বৃদ্ধিও আমরা দেখে নিচ্ছি। ওরিয়েন ইনফিউশন গত এক মাসে যদি আমরা খেয়াল করি 217 টাকা 20 পয়সা ছিল, এবং আমরা যদি খেয়াল করি গত 2 বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইস ছিল 217 টাকা 20 পয়সা। বর্তমানে গতকাল পর্যন্ত কোম্পানিটির প্রাইস ছিল 393 টাকা 40 পয়সা। আজ এখন পর্যন্ত কোম্পানিটির প্রাইস দাঁড়িয়েছে 397 টাকা, এবং 2 বছরের মধ্যে সর্বোচ্চ দাম উঠেছিল কোম্পানিটি 709 টাকা 50 পয়সা, যেটি আপনাদেরকে চার্টের মাধ্যমে আমরা দেখিয়ে দেব। ওরিয়েন ইনফিউশন আমরা দেখতে যাচ্ছি গত 2 বছরের তথ্যচিত্র। গত 2 বছরে দেখা যাচ্ছে 709 টাকা 50 পয়সা সর্বোচ্চ উঠেছিল, এবং সর্বনিম্ন ছিল 217 টাকা 20 পয়সা। আমরা দেখে নিলাম এই দুইটি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি কেমন হয়েছে। এস আলমের দর বৃদ্ধি হয়েছে 7 কার্য দিবসে প্রায় 100% মতো। এছাড়া ওরিয়েন ইনফিউশনও বেশ বৃদ্ধি পেয়েছে। এখন শেয়ারের প্রাইসটি বর্তমানে অবস্থান করছে প্রায় 400 টাকার কাছাকাছি। দর্শক, এছাড়া আরেকটি কোম্পানি তথ্য জানিয়ে দিচ্ছি, ইয়াকিন পলিমার লিমিটেড। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং লেনদেনের কারণে ডিএসই এর পক্ষ থেকে জানতে চাওয়া হলে কোম্পানিটি জানিয়েছে তাদের অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কারা রয়েছে, গেইনারে কারা রয়েছে, লুজারে কারা রয়েছে। দর্শক, জানিয়ে রাখি ঢাকা শেয়ার বাজারে আজ টানা দ্বিতীয় কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। ঢাকা শেয়ার বাজার গতকাল 5224 পয়েন্টে অবস্থান ছিল। এখন পর্যন্ত সূচক প্রায় 16 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 5240 পয়েন্টে অবস্থান করছে। এর মধ্যে টপ ট্রেডে যারা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওরিয়েন ইনফিউশন একটু আগে আমরা যেটি দেখলাম প্রাইস চিত্র, এক্ষেত্রে 395 টাকা 50 পয়সা রয়েছে। সবচেয়ে বেশি লেনদেন এখনও হচ্ছে এই কোম্পানিটি 10 কোটি 57 লাখ টাকার মতো। দ্বিতীয় অবস্থান রয়েছে ড্রাগন সোয়েটার, এটি 9 কোটি 54 লাখ টাকা লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে কাত্তালি টেক্সটাইল, এটি 9 কোটি 48 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। চতুর্থ অবস্থান রয়েছে ফুয়াং ফুড, 8 কোটি 42 লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। ফারিস্ট নিটিং অ্যান্ড ডাইং কোম্পানিটি এখন পর্যন্ত লেনদেন হয়েছে 7 কোটি 47 লাখ টাকার মতো। আমরা দেখে নিলাম টপ ট্রেডে কারা রয়েছে। এক্ষেত্রে আমরা প্রথম 5টি কোম্পানি তথ্য দেখিয়ে নিয়েছি। এখন আমরা দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ঢাকা শেয়ার বাজারে। টপ গেনের ক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আজ কাত্তালি টেক্সটাইল লিমিটেড, এটি এখন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে 9.84%, অর্থাৎ 10%-এর কাছাকাছি।
বসুন্ধরা পেপার মিলস লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে 9.82%, অর্থাৎ প্রায় 10% বৃদ্ধি পেয়েছে। একটু আগে আমরা এস আলম সম্পর্কে আপনাদেরকে অবহিত করেছি। এই কোম্পানিটি আজও টপ গেনারে রয়েছে, এখন পর্যন্ত 9.47% বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ দর রয়েছে 18.50 টাকা। চতুর্থ অবস্থানে টপ গেন রয়েছে ইসলামিক ফাইন্যান্স, 9.35% বৃদ্ধি পেয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক্স, 8% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। এবং আমরা দেখতে পাচ্ছি টপ গেনের এস আলম কোল্ড রোল স্টিল মিলস, এটি খুবই কম লেনদেন হয়েছে। এর অন্যতম প্রধান কারণ এই কোম্পানিটির কোনো সেলার পাওয়া যাচ্ছে না, অর্থাৎ বিনিয়োগকারী শেয়ারটি ধরে রাখতে যাচ্ছে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হওয়া সত্ত্বেও। এখন আমরা দেখে নিব ডিএসসিতে টপ লুজারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এখন পর্যন্ত। এক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে মেঘনা সিমেন্ট, 6.12% দর হারিয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, 3.5% দর হারিয়েছে। সিঙ্গার বাংলাদেশ রয়েছে তৃতীয় অবস্থানে, 3.40% দর হারিয়েছে। প্রাইম লাইফ ইন্স্যুরেন্স এটি রয়েছে চতুর্থ অবস্থানে, 3.19% দর হারিয়েছে। পঞ্চম অবস্থান রয়েছে এলআর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, 3.03% দর হারিয়েছে এখন পর্যন্ত। টপ লুজারে থাকা কোম্পানিগুলোর মধ্যে একমাত্র খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এটি প্রায় 2.5 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে, বাকি সব কোটি 20 লাখ টাকার নিচে লেনদেন হচ্ছে। আমরা দেখে নিলাম ডিএসসি টপ রেট, গেইনার এবং লুজার। এখন আমরা দেখে নেব খাতভিত্তিক বিশ্লেষণ। এক্ষেত্রে জানিয়ে রাখি দর্শক, আজও ঢাকা শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এর পাশাপাশি লেনদেনের গতিও বেশ ভালো, এখন পর্যন্ত প্রায় 320 কোটি টাকার উপর লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল 487 কোটি টাকা, আজ ধরা হচ্ছে যে হয়তো বা 500 কোটি টাকার মতো লেনদেন হতে পারে। আমরা দেখে নিব খাতভিত্তিক বিশ্লেষণ। এক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিই ব্যাংকিং খাতের অবস্থান কেমন রয়েছে। ব্যাংকিং খাতে আমরা প্রথমে দেখে নিব ব্যাংকিং খাতের টপ ট্রেডের অবস্থান। ব্যাংকিং খাতের টপ ট্রেডে যে সকল কোম্পানি রয়েছে এর মধ্যে প্রথম অবস্থান রয়েছে মিডল্যান্ড ব্যাংক, 3.67 কোটি টাকা লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থান হচ্ছে ব্র্যাক ব্যাংক, 3.05 কোটি টাকা লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থান হচ্ছে এনআরবি ব্যাংক, 2.25 কোটি টাকা লেনদেন হচ্ছে। চতুর্থ অবস্থান হচ্ছে সিটি ব্যাংক, 1.20 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। পঞ্চম অবস্থান রয়েছে উত্তরা ব্যাংক, প্রায় 1 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। তবে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং খাতের টপ ট্রেডের ক্ষেত্রে 5টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত রয়েছে, 2টি প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে, তাও 1 থেকে 1% নিচে। এখন আমরা দেখে নিব শতাংশের দিক থেকে ব্যাংকিং খাতে কোন ব্যাংকগুলো সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ব্যাংকিং খাতের টপ গেইনার। ব্যাংকিং খাতের টপ গেইনার রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক, 2.50% বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে, 2.17% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথম দুইটি টপ গেইনার 5 টাকা নিচে অবস্থান করছে, যদিও ফেস ভ্যালু 10 টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে এনসিসি ব্যাংক, 2% বৃদ্ধি পেয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে, 1.69% বৃদ্ধি পেয়েছে। এক্সিম ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, 1.52% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। এবং আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং খাতে টপ গেইনারের ক্ষেত্রে 5টি প্রতিষ্ঠানের মধ্যে 4টি প্রতিষ্ঠানই 10 টাকার নিচে অবস্থান করছে, অর্থাৎ ফেস ভ্যালু 10 টাকার নিচে রয়েছে এই 4টি প্রতিষ্ঠান, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এখন আমরা দেখে নিব ব্যাংকিং খাতে টপ লুজারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি হারিয়েছে কোন কোন প্রতিষ্ঠানটি ব্যাংকিং খাতে। টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে এবি ব্যাংক, 1.35% দর হারিয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে ওয়ান ব্যাংক, 1.12% দর হারিয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, 0.79% দর হারিয়েছে। আল আরাফে ইসলামী ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে, 0.49% দর হারিয়েছে। রূপালী ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, 0.43% দর হারিয়েছে। অর্থাৎ ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি দর হারিয়েছে মাত্র 1.35%, যেটি খুবই স্বাভাবিক ধরা হয়ে থাকে। ব্যাংকিং খাতের খাতভিত্তিক বিশ্লেষণ আমরা দেখে নিলাম। এখন আমরা অন্যান্য খাতের জন্য অপেক্ষা করছি এবং অন্যান্য খাতে আমরা প্রথমে দেখে নিব টপ ট্রেডে কারা রয়েছে। প্রথমে দেখে নিচ্ছি প্রকৌশল খাতের কি অবস্থা রয়েছে এখন ঢাকা শেয়ার বাজারে। প্রকৌশল খাতের ক্ষেত্রে এখন আমরা প্রথমে দেখে নিব টপ ট্রেডে কারা রয়েছে। এবং টপ ট্রেডের ক্ষেত্রে আপনারা জানেন যে লেনদেন যে বেশি যে সকল কোম্পানির লেনদেন হয় সেটাই চলে আসে টপ ট্রেডে। প্রকৌশল খাতের টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে জিপেজ ইস্পাত, 4.38 কোটি টাকা লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থান হচ্ছে বিডি থাই, 3.96 কোটি টাকা লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থান হচ্ছে গোল্ডেন সান, 3.19 কোটি টাকা লেনদেন হচ্ছে। ইফাদ অটোস রয়েছে চতুর্থ অবস্থানে, 2.74 কোটি টাকা লেনদেন হচ্ছে। কেডিএসএ লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে, 1.88 কোটি টাকা লেনদেন হচ্ছে। এবং 5টি প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড এটি 0.75% দর হারিয়েছে, বাকি 4টির মধ্যে 2টি অপরিবর্তিত রয়েছে এবং 2টি বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে ইফাদ অটোস প্রায় 5% মতো বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। দেখে নিলাম প্রকৌশল খাতের টপ ট্রেড। এখন আমরা দেখে নিচ্ছি প্রকৌশল খাতের টপ গেইনারে কারা রয়েছে। এস আলম কোল্ড রোল স্টিলস, এবং আজকে দিনের শুরুতে আমরা দেখিয়ে দিয়েছি যে এই কোম্পানিটি অস্বাভাবিক দর বৃদ্ধি হচ্ছে।
আজও প্রায় 10% মতো বৃদ্ধি পেয়েছে, সর্বশেষ অবস্থান করছে 18 টাকা 50 পয়সায়। ইফাদ অটোস রয়েছে দ্বিতীয় অবস্থানে, 5% মতো দর বৃদ্ধি পেয়েছে। কপারটেক রয়েছে তৃতীয় অবস্থানে, 4.41% বৃদ্ধি পেয়েছে। রানার অটোমোবাইল রয়েছে চতুর্থ অবস্থানে, 2.92% বৃদ্ধি পেয়েছে। অ্যাপোলো ইস্পাত রয়েছে পঞ্চম অবস্থানে, 2.44% বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইফাদ অটোস এবং কপারটেক এই দুইটি প্রতিষ্ঠানে বেশ ভালো লেনদেন হচ্ছে। ইঞ্জিনিয়ারিং খাতের অর্থাৎ প্রকৌশল খাতের টপ লুজারে কারা রয়েছে সেটাও দেখে নিচ্ছি। প্রকৌশল খাতের টপ লুজারের ক্ষেত্রে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে এখন পর্যন্ত। দর্শক, আমাদের হাতে চলে এসছে ফুড অ্যান্ড অ্যালাইড খাতের টপ লুজার, সেটাও দেখে দিচ্ছি। অলিম্পিক, ন্যাশনাল টি কোম্পানি, লাভেলো এবং গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইড খাতের টপ লুজারের মধ্যে। দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের ডিএসসি টপ ট্রেড গেইনার লুজার, এছাড়া খাতভিত্তিক দেখে নিলাম টপ ট্রেড গেইনার লুজার, এছাড়া কিছু কোম্পানি স্পেসিফিক তথ্য জানিয়ে দিয়েছি। দর্শক, সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি আজ দুইটি প্রতিষ্ঠান আগামীকাল এবং এর পরের দিন আগামী 2 কার্য দিবস স্পট মার্কেটে লেনদেন হবে সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং সেনা ইন্স্যুরেন্স পিএলসি। এছাড়া ব্যাট বিসি এবং জিপি আজ এবং আগামীকাল স্পট মার্কেটে লেনদেন হবে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। এবার জানিয়ে দেব বিদেশে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের স্টুডেন্ট ফাইল বিষয়ক কিছু তথ্য। বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের স্টুডেন্ট ফাইল নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়। বিদেশে কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটিতে টিউশন ফি জমা, হোস্টেল বা বাসা ভাড়া পরিশোধের অর্থ বৈধ ও নিরাপদভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রেরণের জন্য শিক্ষার্থীদের নামে এই বিশেষ হিসাব খোলা হয়। দেশের প্রায় সব তফসিলি ব্যাংক এই হিসাব খুলে থাকে, তবে হিসাব খোলার ফি ও নবায়ন ফির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক স্টুডেন্ট ফাইল খুলতে 7,000 টাকা ফি আদায় করে, ব্যাংকটি 6,000 টাকা নবায়ন ফি নেয়। এছাড়া ইস্টার্ন ব্যাংক স্টুডেন্ট ফাইল খুলতে 7,475 টাকা, ব্র্যাক ব্যাংক 7,000 টাকা এবং সিটি ব্যাংক 8,000 টাকা আদায় করে। স্টুডেন্ট ফাইলের ক্ষেত্রে ইবিএল নবায়ন বাবদ ফি 6,325 টাকা, ব্র্যাক ব্যাংক 6,000 টাকা এবং সিটি ব্যাংক 7,000 টাকা নেয়। দর্শক, স্টুডেন্ট ফাইল খুলতে বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়, যেমন শিক্ষার্থীর অনুকূলে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক ডিটেলস, শিক্ষার্থীর টিউশন ফি এবং হোস্টেল বা বাসা ভাড়ার বিবরণ, শিক্ষার্থীর শিক্ষা সনদ ও আইএলটিএস বা টোয়েফেল, যে ব্যক্তি শিক্ষার্থীর খরচ বহন করবেন তার আর্থিক ও অন্যান্য কিছু বিষয়ক কিছু তথ্য এবং শিক্ষার্থীর ভিসা, পাসপোর্ট ও ছবি। দর্শক, জানিয়ে দেব সঞ্চয়পত্র বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জাতীয় সঞ্চয় অধিদপ্তরে 4টি সঞ্চয় স্কিম চালু রেখেছে। দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এসব সঞ্চয়পত্রের প্রচলন করা হয়েছে। সঞ্চয়পত্রে কোন স্কিমে কারা বিনিয়োগ করতে পারবেন, কত টাকা বিনিয়োগ করা যায় এবং সুদের হার বা কত, এসব তথ্য এখন সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিচ্ছি। সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ 30 লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ 60 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে। এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ 50% অথবা সর্বোচ্চ 50 কোটি টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ 5 কোটি টাকা বিনিয়োগ করতে পারবে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে সুদের হার এখন 10.11 থেকে 12.40%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম হচ্ছে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ 30 লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ 60 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে। এছাড়া প্রভিডেন্ট ফান্ডের সর্বোচ্চ 50% অথবা সর্বোচ্চ 50 কোটি টাকা, ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ 2 কোটি টাকা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান সর্বোচ্চ 5 কোটি টাকা বিনিয়োগ করতে পারবে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সুদের হার এখন 11 থেকে 12.30%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি আকর্ষণীয় স্কিম হচ্ছে 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র। 18 ও তদূর্ধ্ব বয়সের যে কোনো বাংলাদেশি নারী 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন।
একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা বিনিয়োগ করা যাবে ৫ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে। ৫ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রের সুদের হার এখন ১০.১১ থেকে ১২.৫০%। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। গ্যাসের দাম বাড়ালে ভবিষ্যতে কেউ আর শিল্প খাতে বিনিয়োগ করবে না, এমন আশঙ্কার কথা জানিয়ে ব্যবসায়ীরা বলেছেন, হাসিনা সরকার দেশের জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে রেখে গেছে। উৎপাদন খাতে গতি ফেরাতে গ্যাসের দাম কমানোর দাবি ব্যবসায়ীদের। এদিকে বিইআরসি চেয়ারম্যান জানিয়েছেন, গ্যাসের দাম সমন্বয়ের বিষয়ে শুনানি হবে এই মাসেই। আর অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানির দাম বাড়লে শিল্প খাত ক্ষতির মুখে পড়বে, কমবে বিনিয়োগ। তৌহিদুর রহমানের রিপোর্ট। গ্যাস বিদ্যুতের চাহিদা পূরণে আমদানির দিকেই বাড়তি মনোযোগ ছিল হাসিনা সরকারের, গুরুত্ব পায়নি জ্বালানি নিরাপত্তা ও দেশের শিল্প খাত। এমন বাস্তবতায় রাজধানীর একটি হোটেলে পলিসি এক্সচেঞ্জ এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত জ্বালানির মূল্যবৃদ্ধি ও শিল্প খাতে এর প্রভাব নিয়ে এই সেমিনার। এক্সপোর্টের চাকা যদি স্লো ডাউন করে তখন কিন্তু এটার আলটিমেট ইম্প্যাক্টটা গিয়ে এমপ্লয়মেন্টে তো পড়বে, ইন্ডাস্ট্রিয়াল আউটপুটে পড়বে, এক্সপোর্ট নাম্বারে পড়বে, তার সাথে সাথে আমাদের এক্সপোর্ট রিসিটস এবং আমাদের রিজার্ভসে পড়বে। গত ৫ বছরে ২৬৯% বাড়িয়ে গ্যাসের দাম বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায় হাসিনা সরকার। নতুন করে দাম বাড়ানো হলে শিল্পের চাকা বন্ধ হয়ে যাবে বলে মনে করেন ব্যবসায়ীরা। নতুন কেউ যদি এনার্জি ইন্ডাস্ট্রি করে তাকে 150% বাড়ানো হবে, এক্সপানশন করলে 50% বাড়ানো হবে। থ্যাঙ্কস গড টু দ্য গভর্নমেন্ট যে তারা এই ধরনের অ্যানাউন্সমেন্ট এখন করেছে, কারণ আমরা কেউ আর ইন্ডাস্ট্রি করতে ইন্টারেস্টেড না। তিতাস কেন প্রফিট করবে? অনলি 9% শেয়ার পাবলিককে তাদেরকে সেই শেয়ার রিকল করতে হবে। আর তিতাসের বোর্ডে আমি মনে করি অ্যাজ এ লার্জেস্ট স্টেক হোল্ডার বিটিএম এর রিপ্রেজেন্টেশন থাকতে হবে। বিশেষজ্ঞরা বলেন, গত সরকারগুলোর ভুল নীতির কারণে দেশ সবসময় জ্বালানি সংকটে ছিল। ৭৫ টাকা গ্যাস দিয়েও আমি ইন্ডাস্ট্রি চালাতে পারি। There are technologies now where you can, but there's a new technology, new industry. So সরকারকে এটা বুঝতে হবে। দেশের স্বার্থ বিবেচনায় ২৬ ফেব্রুয়ারি গ্যাসের দাম নিয়ে শুনানি হবে বলে জানান বিইআরসি চেয়ারম্যান। চেষ্টা করব যাতে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়। গ্যাসের দাম বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে যাবে বলে মত ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। হাইড্রো পাওয়ার সস্তায় হয়। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর ইস্পাত শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং আরআরএম গ্রুপের চেয়ারম্যান সুমন চৌধুরীর সঙ্গে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।